অনেক ধন্যবাদ। আমি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি কোনো একটা নতুন পয়েন্ট যুক্ত করবেন। এটা ঠিক না, তো তোমরা ফু দিলে বোঝো না, ফু দিয়ে কোনো ব্যাপার নাই তোর মধ্যে, আবার এই ফু দেওয়ার সোল এজেন্সি তো আমার ভাই পীর সাহেবের, আমাদের তো ফু দেওয়ার কোনো বিষয় নাই। আমি দেখলাম না ফুয়ের মধ্যে মাঝে মধ্যে নিয়ে ফু দেয়, তারপরে বলেন চলে। তাই বললো যে ফুর কোনো আর কোন এতদিন পর আমার মনে হয় মাহাত্মটা তো থাকতে পারে, কে জানে। না না, আমার ভাই পীর সাহেবকে বলছি ফু নেওয়ার জন্য। আমি কালকে আরেক পীর সাহেবের কাছে গেছিলাম। জি, আপনার কাছেও যাইতে পারি পরে, অসুবিধা নাই, যদি আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে তার মধ্যে আর কি। হ্যাঁ না, বলছি যে যদি এর মধ্যে আমার ভাইকে আল্লাহ হেদায়েত নসিব করে আর কি আমি যাব ইনশাআল্লাহ। যাই হোক, এটা পরিস্থিতি একটু হালকা করার জন্য আর কি। তা আমি আসলে ফু দিতে উঠি নাই। বাস্তবতা হচ্ছে 2008 সালের আছে, শোনা যায় কিনা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা 2000, হ্যাঁ না, আমি ওই যে ফুটা তাহার ভাইকে দিতে বলছিলাম, উনি রাজি হয় নাই। তো 2008 সালে মানে কঠিন আলোচনা হচ্ছে, তো এই জন্য একটু ইয়া করা আর কি, ডাইলিউট করা সিচুয়েশন। জি, 2008 সালে সর্বশেষ নির্বাচন, যেহেতু 2014 সালের এই নির্বাচনগুলোকে আমরা স্বীকার করি না, 18 করি না, 2024 করি না, 2008 সালে বলি। ওমেন রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট হলো বিরোধী দলে 3 জন ডাইরেক্ট ইলেকশনে। আমি পরে যে রিজার্ভ সিটে আসছে তাদের কথা বলছি না। তা আমাদের এখানে বিরোধী দলে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাথে একজন হাসিনা আহমদ ছিল আমার স্ত্রী আর কি। আমাদেরও একটা হাসিনা থাকার কারণে কিছু বিপদ হয়েছে মাঝে মধ্যে। তো আরেকজন হলো আমাদের ভাই স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর, মিসেস রুমানা ভাবি। পজিশনে আওয়ামী লীগের এখানেও 3 জনের বেশি আমি চোখে দেখি না। একজন হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী, তারপরে উপনেতা সাজদা চৌধুরী এবং মতিয়া চৌধুরী, হ্যাঁ আরেকজন আসে, 4 জন। তো অসংখ্য জিতে গেছে, 4 জন তো হইতে পারে। তো 3:4 এটা ওই নাম্বারের তুলনায় প্রপোর্শনেট হলো না আর কি। এখন আমরা সরাসরি নির্বাচনের এই চিত্রটা সামনে আমাদের কাছে আছে, এই জন্যই মানে প্র্যাকটিক্যালি আমরা যদি যাই, আমাদের সোসাইটিটা তো যুক্তরাজ্যের মতো, যুক্তরাষ্ট্রের মতো না। তা আমাদের এখানে প্র্যাকটিক্যালি যে সোসাইটি যতটুকু অগ্রগতি হয়েছে, নারী সমাজে যতটুকু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মতো একটা বৃহৎ দলও আমরা এই 5%-এ 15 জন দিতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে। কিন্তু আমরা ইনিশিয়েট করতে যাচ্ছি নারী সমাজের অগ্রগতির জন্য, এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা যাতে গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে উন্নীত হয় যে যখন আর রিজার্ভ সিটের প্রয়োজন হবে না। তো এইটা এই জন্যই 5%-এর প্রয়োজন আমরা স্বতঃপ্রণোদিতভাবেই প্রস্তাবটা করেছিলাম। এখানে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তো সুতরাং এটা আমরা না মানার কোনো প্রশ্নই আসে না, আমরাই তো প্রস্তাব দিচ্ছি, আমাদেরকে তো কেউ ইম্পোজ করতেছে না। দ্বিতীয় হলো, সংসদে অ্যামেন্ডমেন্ট নেওয়ার সময় যে 10% যে প্রস্তাবটা আমরা দিয়েছি, যে 10% আসবে আউট অফ 300 সিটের মধ্যে 30 জন, কিন্তু ওই রিজার্ভ সিট 50টা বহাল রেখে এই 30টা হলে 80টা যায়। কিন্তু ওই 30 জনের মধ্যে কয়জন পার্লামেন্টে আসতে পারবে সেটা অনিশ্চিত। হয়তো একটা মাইনর সংখ্যা হয়তো আসবে। সেই জন্য যখন আমরা 100টা নমিনেশন দিতে পারবো, সেই দিনও দেখা যাবে 100টার থেকে হয়তো 50 জন ইলেক্টেড হয়ে আসতে নাও পারে, দিবে। কিন্তু এমন হবে যে আমরা যেখানে মহিলা সিটের মনোনয়ন দিলাম, সেই জায়গায় হয়তো আরেকটা দল একটা স্ট্রং একজন পুরুষ ক্যান্ডিডেট দিল। এইরকম অসম কম্পিটিশন হইতে পারে। সেই জন্য
ডাউট থেকে যাবে যে 100 সিট যখন আমরা মনোনয়ন দিলাম তখন ওখান থেকে কতজন আসবে। সুতরাং ইন অল কেসেস যতদিন পর্যন্ত আমরা 100টাতে উন্নীত না হতে পারতেছি, এইভাবে যেমন আপনাদের প্রস্তাবটা এটা সুন্দর যে গ্রাজুয়ালি 5% করে বাড়াতে হবে, ততদিন পর্যন্ত রিজার্ভটা থাক। কিন্তু এইখানে একটা প্রস্তাব যেটা অ্যামেন্ডেড বললাম যে ততদিন পর্যন্ত 100 সিট না আসা পর্যন্ত সরাসরি নির্বাচনের রিজার্ভ সিট থাকবে। যেদিন রিচ করে গেলাম আমরা 100-তে, সেদিন ডিলিমিটেটেড এরিয়া হইতে হবে 400। এখন তো ডিলিমিটেটেড আছে 300 আর 50টা রিজার্ভ হলে 350। তখন ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি 350 হলে ওটাতে ডিলিমিটেটেড না, সেই জন্য 400 সীমানা নির্ধারণের মধ্য দিয়ে যখন আসন হবে তখন কম্পালশনও থাকবে যে 100 সিট নারীদের জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, তখন আর রিজার্ভের বিষয়টা থাকবে না। কিন্তু সেই টাইম লিমিটটা আমরা এখানে ওপেন রাখি ততদিন পর্যন্ত দিই, কারণ আমরা তো জানি না যে পার্লামেন্ট কিভাবে কতদিন কখন শেষ হবে, অকস্মাৎ শেষ হতে পারে, তারপরে আছে তো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের বিষয়, এগুলো আছে। কিন্তু এখন বিভিন্ন দলের বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলোর বক্তব্য শুনে এটা মনে হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষেত্রেও ওনারও মনে হয়েছে, তা আমাদের এখানে যদি একটা অপশন থাকে যে এই বিষয়টায় কোন কোন দফার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে সই হতে পারে। তা এখন আমরা তো আগেও কয়েকটি এরকম ইস্যুতে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, তো এখন যদি সেই অপশনটা রেখে আপনারা সেশনটা শেষ করেন, কারণ এই বিষয়টা আমরা যা দেখতে পাচ্ছি এখানে ঐকমত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আমাদেরকে তো গ্রাজুয়ালি এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নারী সমাজকেও আমাদের সেই মর্যাদাটা দিতে হবে। তো সুতরাং এইভাবে যদি কম্পালশনে না রেখে যদি একটু নোট অফ ডিসেন্ট দিয়ে কেউ কেউ যদি রাজি হয় তাহলে থাকতে পারে। তবে সেই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। কি, আমরা যেহেতু প্রতিশ্রুত, তখন বার্ডেনটা আমাদের উপরে চলে আসবে পুরোপুরি। তো সুতরাং একটু ফ্লেক্সিবিলিটি রেখে যদি দিতে পারেন, যে হয়তো দেখা গেল অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে, আমরা পুরোপুরিটাতে এগ্রিড হলাম, তখন আমরা আন্ডার কম্পালশনে থাকলাম এইটা বাস্তবায়ন করার জন্য, তখন সেটা অনেকটা আমাদের উপর ইম্পোজটা বেশি হয়ে যাবে। তো সুতরাং একটু এই ল্যাঙ্গুয়েজটাও দেখবেন আর কি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমরা চাই 100 আসন বৃদ্ধিতে, মানে 50 থেকে 100 হোক। আমরা চাই গ্রাজুয়ালি সরাসরি ইলেকশনের মধ্যে দিয়ে সেই স্টেজে যাই, এবং সেটা আমাদের অফার। এবং সেই পরিস্থিতিতে উন্নতি হইতে গেলে 1 লাফেও যেও যাওয়া যাবে না, সেটাও বাস্তবায়ন। সব কিছু মাথায় রেখে ল্যাঙ্গুয়েজটা যদি ওইভাবে সাজান এবং আলাপটা যদি এখানে শেষ করে নোট অফ ডিসেন্টেরও একটা প্রভিশন রাখেন, আর আমাদের উপরও যাতে একদম বাধ্যবাধকতা না আসে, সেই ক্ষেত্রে সেটাও একটু লক্ষ্য রেখে ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদ। মাননীয় সহসভাপতি, আমরা কি এই ইস্যুতে আলোচনার কন্টিনিউ করব? আমি যেটা প্রপোজ করতে চাই, পার্টির জনাব সাইফুল ভাই কি বলতে শিখা জামালি, আচ্ছা আপনাদের পক্ষ থেকে উনি কথা বলতে চান। না তাহলে অবশ্যই জি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্যশিখা জামালি, রাজনৈতিক পরিষদের সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এটা তো লাইভ প্রচারিত হচ্ছে। না না, আমি এটা ওই জায়গায় আসবো। কাদের ভাই আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা আমি আসবো। আমি সেটা বলছি, আগে আমরা শুনি, আরেকটি বক্তব্য আছে, শুনি, তারপরে আমরা। মাননীয় সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকেই আমি শুভেচ্ছা দিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। এই বুঝি প্রথম, আমি রেগুলার আসতে পারিনি, তো আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আমাদের এই সমাজে নারীরা যে সবসময় পিছিয়ে রাখার একটা মূল কারণ হচ্ছে পুরুষতান্ত্রিকতা। কেননা এই পুরুষতান্ত্রিকতার কারণেই আমাদের দেশে নারীদের যে একটা জায়গা তৈরি হবে সেই অবকাশটা এখনও গড়ে ওঠেনি। আমি যেটা বলবো যে এই যে নারীদের যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কিছু সুযোগ সৃষ্টি হয়েছিল, আশাবাদী করেছিল, কিন্তু এখন দেখছি যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে অবস্থাটা দাঁড়িয়েছে যে আন্ডারমাইন করা হয় বিভিন্নভাবে, অথচ বিভিন্ন আন্দোলনে
গত 53 বছর ধরে নারীরা যে রাজপথে যে ভূমিকা রেখেছে, আমাদের রাষ্ট্রে যে অর্থনৈতিকভাবে যে ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারীরাই, এবং বিভিন্নভাবে আমরা রাজপথে যে আন্দোলন করে আসছি দীর্ঘদিনের আমাদের দাবিগুলো নিয়ে, এবং এই সংরক্ষিত আসন শুধু নয়, বহুদিন ধরেই সংরক্ষিত আসন আছে, কিন্তু সংরক্ষিত আসনের পাশাপাশি আমরা যে 100 আসনে উন্নীত করার জন্য যে আমরা আন্দোলন করে আসছি, সেটা এখন আমি কিছু কথা বলবো যে নারী যে আমরা 100টি উন্নীত না হয়ে এবং প্রত্যক্ষ নির্বাচন না হলে এত আন্দোলনের ফলাফল কি হবে? আমাদের বহু বছরের আন্দোলনের এটা দাবি। আমরা বিভিন্নভাবে বিবেচনা থেকে বলছি, নারীরা যদি স্থানীয় সরকারের নির্বাচন করতে পারে তাহলে জাতীয় নির্বাচন, সরাসরি নির্বাচন করতে কেন তারা পারবে না? জাতীয় নির্বাচনে অংশগ্রহণে বহুদিনের দাবি, আমাদের আন্দোলনের দাবি। এই যে আমাদেরকে অবদমন করে রাখার যে কৌশলগুলো আমি শুনছি এতক্ষণ ধরে, বা এর আগেও শুনেছি এই টিভির মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, কিন্তু এই যে সুযোগটা সৃষ্টি হয়েছিল, সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সংস্কার তো আমাদের সংস্কারের কারণেই এখানে আসা। আগে যা চলে আসছিল সেই পুরনো নিয়মকে ভেঙে আমরা চাচ্ছি যে আমরা ব্যতিক্রম কিছু সৃষ্টি হোক। কিন্তু এখানে আমাদের দুঃখের বিষয় যে এই নির্বাচন করতে না পারা, সরাসরি নির্বাচনের যে আসনে সরাসরি নির্বাচনে অংশ করতে না পারাটা কেন? রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীদের যে এটা আন্ডারমাইন্ড করা হচ্ছে, এটাই আমার মনে হচ্ছে। আমরা চাই যে এই পরিকল্পিতভাবে নারীদেরকে যে পিছিয়ে নেওয়ার প্রবণতা, এই প্রবণতা দূর হোক। এখানে বহু রাজনৈতিক দলেরই নারীর ক্ষমতায়ন নিয়ে বহু রাজনৈতিক দলের দাবি ছিল এবং এখনো আছে। তারা আমাদের সাথে আন্দোলনের সহযোগী ছিল, কিন্তু এখন আমরা এগুলো কি শুনছি? এটা আমরা চাই না। আমরা চাই যে এখন এই অর্ধেক হচ্ছে নারী, এই বাংলাদেশে অর্ধেকই হচ্ছে নারী, পুরুষের পাশাপাশি অর্ধেকের কিছু বেশি। কিন্তু নারীদের যে এই যে অবস্থান এখানে এখন প্রত্যেকেরই আমার মনে হয় আরো উদার হওয়া দরকার, একটা উদারনৈতিক ধারা সৃষ্টি করা দরকার আমি মনে করি। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো বলার জন্য। এই আর কি। জনতার দলের তারেক রহমান স্লিপ দিয়েছেন, আপনি কি কোনো সুনির্দিষ্ট পয়েন্ট যুক্ত করতে চান এই আজকের প্রপোজালের সঙ্গে? দিন, মাইক্রোফোন দিন। জি, অনেক ধন্যবাদ। আমি আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ যে আপনাদের যে সংরক্ষিত আসনগুলো আছে এগুলো সংরক্ষিতভাবে রাখা লাগবে, কারণ যদি আমরা অনিশ্চয়তার দিকে যাই তাহলে গ্যাপ সৃষ্টি হবে এবং নারীরা আরো বঞ্চিত হবে। আর হলো এখানে 5% 7%-এর যে বিষয়টি আছে এটা সুনির্দিষ্ট হলে ভালো হয় আর কি। ধন্যবাদ জনাব তারেক রহমান। মাননীয় সহসভাপতি, আমাদের এই মুহূর্তে এই বিষয়ে বলবার জন্য আমি আর কাউকে দেখছি না। আমরা এইখানে এটা কনক্লুড করব এইভাবে যে খানিক বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে, তো একটু রিড্রাফটিং করে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্লোরে, তার মধ্যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব 100-তে উন্নীত করার বিষয়ে এক ধরনের ঐক্যমত আছে। সেইখানেই কাদের ভাই আপনাদের কথা উল্লেখ করা যে আপনারা মনে করেন যে তা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, সেটা আপনারা আমরা ইনক্লুড করতে পারি কোনো এক জায়গায়, যে এই আসন এখন এই আসনে উন্নীত করার বিষয়ে এটা হচ্ছে অ্যাসপিরেশন। প্রসিডিউরালি এখনকার জায়গা থেকে যেটা বলা হচ্ছে, দ্বিতীয় বিষয় যে আর্টিকেল 65-এ যেটা আছে সেটা অব্যাহত রাখা, 50টি সংরক্ষিত নারী আসন অব্যাহত রাখা, এই ব্যাপারেও একমত সকলে। তাহলে এটা আমরা বলতে পারি। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় যাতে নারীদের মনোনয়ন দেয়া হয় এবং সেটার একটা ন্যূনতম, সালাউদ্দিন ভাই বোধহয় বলছেন 10, আমরা প্রস্তাব করেছি 15, সেরকম একটা সংখ্যা নির্ধারণ করা।
এবং পর্যায়ক্রমিকভাবে এটা বৃদ্ধি করা, যাতে করে সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে 100-তে উন্নীত হতে পারে। তো যেখানে এসে যে এই 100টার যে প্রথমে যে 100টার কথা বলা হচ্ছে, এটাকে সংরক্ষিত নারী আসনের কথা বলা হচ্ছে, তাই তো? মানে যারা আপত্তি করছেন এই জায়গাগুলোকে ইনকর্পোরেট করেই আমরা, ধরুন আমাদের নামাজের বিরতি হবে 5:10 সম্ভবত, না? আমরা 5:10, আচ্ছা আমরা 5টা হ্যাঁ নামাজ, কারণ উঠ করে এর মধ্যে আমরা একটু চেষ্টা করি এটাকে একটু রিড্রাফটিং করে দিতে, যাতে যারা এমনকি নোট অফ ডিসেন্টও দিতে চান তারা বুঝতে পারেন কোথায় নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা। ঠিক আছে সাইফুল ভাই, আপনি সংক্ষেপে কি অ্যাড করতে চান? আমরা 5টায় তাহলে নামাজের বিরতিতে যাব। এটা খুব ইন্টারেস্টিং, আমাদের মাইক্রোফোন যারা নিয়ে আসে তারা যখন এরকম করে তখন শব্দ পাই, তারা কাউকে দিলে তারপরে শব্দ থাকে না। জি জি জি, আসসালামু আলাইকুম। না আমারটা দেখি যে শব্দটা আছে আর কি। না আপনি যেটা বললেন, আমরা গত আজকের দিনে মানে তৃতীয় দিন বা চতুর্থ দিন আমরা এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের হাউজের যে কম্পোজিশন প্রায় বলতে পারেন যে অনেকগুলো বিপরীত ধর্মী অবস্থান আছে, কিন্তু আমরা চেষ্টা করছি এর ভেতরেও একটা জায়গাতে কিভাবে আসা যায়। তো আপনি যেটা উল্লেখ করলেন 100-র ব্যাপারে সাধারণ ঐক্যমতের জায়গাটা আছে, কোনো দ্বিমত নেই। প্রত্যক্ষ নির্বাচন নিয়ে তো যেটা প্রধান সংকট যেটা তৈরি হয়েছে, আমি আপনাকে একটু জিজ্ঞেস করছিলাম, বা যেটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, এখন যে 5 থেকে 7% এটা একটা ঐচ্ছিক ব্যাপার থাকছে, যেটা সালাউদ্দিন আহমেদের বক্তব্যে যেটা একটা জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট, তার মানে কোনো দল করতেও পারে নাও করতে পারে। এটা একান্তই দলীয় বিবেচনা, মানে নৈতিক বা মোরাল কোনো বাইন্ডিংসের বাইরে ডেফিনিট কোনো লিগ্যাল বা অন্য কোনো অথবা কোনো কমিটমেন্টের অর্থেও কোনো কালেকটিভ কোনো কমিটমেন্টের সেই জায়গাটাও ওইভাবে থাকছে না। এই জায়গাটাকে স্পষ্টীকরণের কোনো সুযোগ আছে কিনা, যে আমরা ত্রয়োদশ নির্বাচনেও আমরা এ ব্যাপারেও যে আমরা এক ধরনের প্রতিশ্রুতিবদ্ধ এরকম এই বিবেচনাটা রাখার সুযোগ আছে কিনা। আরেকটা যে পরে বললেন যে 10% করে বাড়বে, পরের 5%, পরেরটা হচ্ছে পরেরটা 10%, তারপরে 5%। আমরা বলেছি আমাদের প্রস্তাব হচ্ছে পরবর্তী মাস ইমিডিয়েট নেক্সট ইলেকশনে 15%, 15%, তারপর থেকে 5% প্রোগ্রেস। আমি বলছি যে 15% এটাও কি ঐচ্ছিক থেকে যাচ্ছে? এটাও কি ঐচ্ছিক আপনার শব্দ বাক্যে? এটা দলগুলোর জন্য একটা রাজনৈতিক কম্পালশন হিসেবে কাজ করবে। যদি একটা যদি ঐচ্ছিক ব্যাপার থাকে, তাহলে যেটা এখানে আলোচনা হয়েছে আগামী 50, 60, 70 বছরও এটা অর্জন করা যাবে কিনা সেটা নিয়ে একটা সংকট। এখন এই ঐচ্ছিক ব্যাপার থেকে আমাদের দিক থেকে কিন্তু এটা সভাপতি আমি আরো একাধিক দল করে বলতে চেয়েছিলেন, আমরা শেষ করছি। আমি শুধু আপনি এটা ব্যাখ্যা করবেন, এটা কি ঐচ্ছিক রাখার প্রস্তাব করছেন নাকি এখানে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার কোনো যৌথ কমিটমেন্টের কোনো পার্ট আছে? এই পার্টটা যদি একটু ব্যাখ্যা করেন আর কি। জি, এই সনদের যে বাধ্যবাধকতা থাকবে সেই বাধ্যবাধকতা একই রকম বাধ্যবাধকতা এই ক্ষেত্রে থাকবে। আমি কি স্পষ্ট করতে পারলাম? আপনার আর্টিকেল 70-র ক্ষেত্রে যে আমরা একমত হয়েছি তার যে বাধ্যবাধকতা, আচ্ছা জি জি, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদের ব্যাপারে যে বাধ্যবাধকতা, সে একই বাধ্যবাধকতা থাকবে। হ্যাঁ, তাহলে সেখানে সেই শব্দ বাক্যটা সেভাবে খুব সতর্কতার সাথে লেখা দরকার আর কি। হ্যাঁ, এটা একটা। আর জি, ধন্যবাদ। আমরা এখন আমাদের বিরতিতে যাব। আমরা আসরের বিরতিতে যাচ্ছি, আমরা 5:30টায় আবার ফিরবো। লাগবে এজন্য যে কমিশন একটা শর্ট মিটিংয়ে বসবে, এই জন্য আমরা 5:30টায় ফিরে আসার, এটা এখনই বলা। তা আমরা আপাতত বিরতিতে যাচ্ছি। আমি আমাদের সাদাত হোসেন সেলিমকে একটা ধন্যবাদ দিতে চাইছিলাম, কিন্তু উনি নাই।
ওনাকে আংশিক ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি শুধু সমস্যা দিয়েছেন কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেন, সেটা দিলে হয়তো পূর্ণাঙ্গ ধন্যবাদ দেওয়া যেত তাকে। ধন্যবাদ।